তারাপদ রায়ের ছোট গল্প ঘটি বাঙাল। অর্ধ শতাব্দী আগে ধানসিঁড়ি নদীর তীরে আশ্চর্যতম বাঙাল কবি লিখেছিলেন, আবার তাহারে কেন ডেকে আনো। সে প্রশ্নের ছিল রোমান্টিক অনুপ্রাস। অন্য অনুষঙ্গে ভিন্ন প্রসঙ্গে সে এক বেদনাতর গাথা। ঘটি বাঙালের প্রসঙ্গ দেশ ভাগের 4 দশক পরে এখন প্রায় ওই আবার তাহারে কেন ডেকে আনোর পর্যায়ে চলে গেছে। আজ আর কে খেয়াল রাখে কে ঘটি কে বাঙাল? আগেই তো ছিলই, বিশেষ করে পার্টিশনের পরে পরে যখন একের পর এক জনস্রোতে ধাক্কা উদ্বাস্তু প্রবাহ এসে পশ্চিমবঙ্গের সীমানায় আছড়ে পড়ল, তখনই তুঙ্গে উঠেছিল ঘটি বাঙালের বাদ বিসংবাদ। পশ্চিমবঙ্গের অনেক প্রাচীন জনপদে বহুদিন আগে থেকে একটা করে বাঙাল পাড়া ছিল, যেখানে সাধারণত পূর্ববঙ্গের লোকেরাই বসবাস করত। কিন্তু 1947-এ সেই অসম্ভব দেশভাগের পর আর সামান্য বাঙাল পাড়ায় কুলোল না। তরাই থেকে সুন্দরবন পর্যন্ত যেখানেই কোনো ক্রমে বাসযোগ্য জমি পাওয়া বা দখল করা সম্ভব হলো, সেখানেই গড়ে উঠল উদ্বাস্তু উপনিবেশ। কোথাও তার নাম কলোনি, কোথাও গড় বা নগর, যথা আজাদ কলোনি, আজাদগড় বা আজাদনগর। বাঙাল ঘটি সংঘাতের দিন বহুকাল হলো বিদায় নিয়েছে। বঙ্গভঙ্গের পশ্চিম প্রান্তে গা ঘেঁষাঘেঁষি করে 40 বছর বসবাস করে যে যার স্বকীয়তা স্বাতন্ত্র্য হারিয়েছে। সব বাড়িতেই এখন পোস্ত রান্না হয়, সেটা আর পশ্চিমবঙ্গীয় বা রাঢ় দেশীয়দের একচেটিয়া নয়। রান্নার ঝাল বেশি হলে এখন আর কেউ কাউকে বাঙাল বলে সন্দেহ করে না। খবরের কাগজে পূর্ববঙ্গীয় পাত্রী চাই কিংবা পশ্চিমবঙ্গীয় ভাড়াটিয়া বাঞ্ছনীয়, এ ধরনের বিজ্ঞাপন ক্রমশই বিরল হয়ে আসছে। পার্টিশনের পরে বাঙাল ঘটির বিবাদ যতটা প্রখর হয়েছিল, ঠিক ততটা স্তিমিত হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। এখন আর সীমান্ত পেরিয়ে বাঙালিরা কলকাতায় বা পশ্চিমবঙ্গে আসে না। যারা আসে তারা বাঙাল নয়, তারা বাংলাদেশি। সেসব বাঙাল কবে নিশ্চিহ্ন হয়ে গেছে যাদের নিয়ে হাসির গান গাওয়া হতো। বাঙাল বলিয়া করিও না হেলা, আমি ঢাকার বাঙাল নই। বলা বাহুল্য, ঢাকার বাঙালি ছিল কুলীন শ্রেষ্ঠ বাঙাল, কুলতিলক যাকে বলে কাঁট বাঙাল। তার হাবভাব, উচ্চারণ, আচরণ, অসন ব্যসন সবই ছিল উঁচু তারে বাঁধা। গঙ্গার এই তীরের বহু শতাব্দীর মার্জিত নাগরিকতার সঙ্গে তার ছিল বিস্তর ফারাক। বাঙাল ঘটির আলোচনায় অংশগ্রহণ করিতে গিয়ে আমার তেমন কৌতুক বোধ হচ্ছে না। এই আলোচনা করার অধিকার আমার জন্মগত। আমিও এক সাবেকি বাঙাল। 15 বছর বয়সে দেশ ছেড়ে কলকাতায় চলে আসি। তারপর ধীরে ধীরে নিজের অজান্তে কবে এই নগর সভ্যতায় বিলীন হয়ে গেছি। আমরা পূর্ববঙ্গীয় হলেও সে মাত্র 300 বছরের ব্যাপার। মোগল রাজত্বের মধ্যকালে 12 ভূঁইয়াদের সঙ্গে দিল্লীশ্বরের মারামারির যুগে নিতান্ত আত্মরক্ষার তাগিদে আমরা পদ্মা যমুনা ধলেশ্বরী পেরিয়ে পালিয়ে যাই যশোহরের কালিয়া পরগনা থেকে উত্তর মধ্যবঙ্গের আটিয়ায় পরগনায়। এখনকার যশোহর বাংলাদেশের মধ্যে হলেও সেটা কখনো বাঙালের এলাকা ছিল না। তখন তো নয়, কাপুরুষের মতো আমরা বাঙাল দেশে প্রবেশ করেছিলাম এবং আবার 300 বছর পরে কাপুরুষের মতো সেখান থেকে পালিয়ে এসেছি। আমি নিজে বিয়ে করেছি খাঁটি পশ্চিমবঙ্গে। বারেন্দ্র বংশীয় বলে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বহুকাল ধরে বাঙাল ও ঘটি দুই আছে। দুই সমাজের সমস্ত দোষগুণ আমাদের পারিবারিক রক্তে ও চরিত্রে মিলে আছে। এখনও যখন ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলা হয়, আমরা কোনটা আমাদের দল ধরতে পারি না। ফলে যখন যে যেতে তারই পক্ষে চলে যাই। খেলা ড্র হলে দুপক্ষকেই সমান গাল দিই। ইস্টবেঙ্গল মোহনবাগানের কথায় অন্য একটা কথা মনে পড়ছে, নিতান্ত দুঃখের কথা। এই দুই ফুটবল টিম যেমন বাঙাল ঘটির প্রতীক, তেমনি ইলিশ
আর চিংড়ি, এই দুই মাছই আরও অনেকের মতো আমার ঠিক সমান প্রিয়। আজকের এই অগ্নিমূল্যের দিনে যখন বাজারে গিয়ে এই দুটি মাছের স্টল থেকে সমদূরত্বে থাকি, বারবার মনে পড়ে যায় 40-50-এর কলকাতার কথা। বাঙাল ঘটির সেই মান অভিমান, চুলোচুলি, বাদ বিসংবাদের স্মরণীয় যুগে পুরো ব্যাপারটাই কেন্দ্রীভূত হয়েছিল ইস্টবেঙ্গল ইলিশ মাছ বনাম মোহনবাগান চিংড়ি মাছ সংগ্রামে। সেই রেষারেষির মধ্যে কোথায় ছিল একটা কৌতুকের আভাস, পুরোটা দমবন্ধ ব্যাপার ছিল না। সেদিনের বাংলা সাহিত্যের রথী মহারথীরা মায় তারাশঙ্কর, বিভূতিভূষণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী তো বটেই বাঙাল ঘটি নিয়ে লিখেছেন। আর সেই উদ্বাস্তু শিবিরে লোভী ভূতের মাছ ভাজা খাওয়ার চেষ্টা, বাঙালদের হাতে ভূতের নির্যাতন ও পলায়ন, শিবরাম চক্রবর্তীর সেই মর্মান্তিক গল্প পাঠ করে অনেক বাঙালি সেদিন হাসেননি। এরও বহু আগে লেখা হয়েছিল বাঙাল মনুষ্য নয়, উড়ে এক জন্তু, লাফ দিয়া গাছে ওঠে, হাত নেই কিন্তু। কিন্তু সর্বাধিক মর্মান্তিক গল্পটি লিখেছিলেন বাঙাল ঘটির চূড়ান্ত দ্বন্দ্বের বহুকাল আগে বাংলা সরস রচনার পিতামহ প্রতিম তৈলক্যনাথ মুখোপাধ্যায়। বসুমতী সাহিত্য মন্দিরের পুরনো গ্রন্থাবলী সিরিজের তৈলক্যনাথ গ্রন্থাবলীর দ্বিতীয় খণ্ডের প্রথম কাহিনীটির নামই হলো বাঙাল নিধিরাম। বিসূচিকা রোগগ্রস্ত বাঙাল নিধিরাম মুমূর্ষ অবস্থায় গঙ্গা তীরে শুয়ে ছটফট করছেন। বেলা 10টা, প্রচণ্ড সূর্যকিরণে জগৎ অগ্নিময়, নিধিরামের প্রাণ তবুও বাহির হয় না। দুজন বৃদ্ধ ব্রাহ্মণ গঙ্গা স্নান করে বাড়ি ফেরার পথে কণ্ঠাগত প্রাণ নিধিরামকে দেখতে পেলেন। নিধিরাম তাদের বললেন, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, যদি মুখে একটু জল দেন। বৃদ্ধরা জল দেওয়ার পরিবর্তে নিধিরামকে প্রশ্ন করতে লাগলেন মহাশয়ের নিবাস, মহাশয়ের নাম ইত্যাদি মামুলি কথা। সেসব প্রশ্ন কোনো মৃত্যু পথযাত্রীকে করা যায় না। সে যা হোক, অবশেষে তারা নিধিরামের কাছে জানতে চাইলেন, আপনার বেতন? নিধিরাম তখন বললেন, আমি চাকরি করি না, আমার বেতন নাই। যান, আপনারা বাড়ি যান, আমার জলে কাজ নাই। গাঙ্গেয় পশ্চিমবাংলায় সেদিন বাঙাল নিধিরামের যে বিপর্যয় হয়েছিল, সেই দুর্ভোগের যুগ অবশ্য এখন আর নেই। বাঙাল ঘটি মিলেমিশে প্রায় একাকার হয়ে গেছে। পশ্চিমবঙ্গবাসী নতুন প্রজন্মের বাঙালিরা প্রথম ধাক্কায় যারা এসেছিলেন, তাদের সন্তানেরা এখন অন্য প্রজন্মমুখী। তাদের কাছে দুয়ের পার্থক্য হাস্যকর হোক যাই হোক, বাঙাল ঘটি বাদ বিসংবাদের পালায় শেষ জবনিকা নেমে আসার আগে এটুকু স্মরণে রাখা ভালো যে এই কলহে যতটা মান অভিমান ছিল ততটা তিক্ততা ছিল না, যতটা রেষারেষি ছিল ততটাই হাসাহাসি ছিল। অনেকটা সুখসারি গানের মতো, এ বলে আমার এই ভালো তোমার ওই খারাপ, সেও বলে আমার এই ভালো তোমার ওই খারাপ।